বাইডেনের উদার নীতির সুফল পাবে বাংলাদেশ, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন কৌশল চান বিশ্লেষকেরা। তীব্র শীত আর ঘন কুয়াশায় উত্তর ও পশ্চিমাঞ্চলে বিপর্যস্ত জনজীবন। বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ, দীর্ঘ যানজট। চট্টগ্রাম সিটি নির্বাচনে বহিরাগত ঠেকাতে নাগরিক তথ্য হালনাগাদে পুলিশ, অল্প সময়ে কাজ শেষ করা নিয়ে সংশয়। টাইগারদের সিরিজ নিশ্চিতের ম্যাচ শুরু বেলা 11:30টায়। উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না ম্যানেজমেন্ট। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের উদার নীতির সুফল পাবে বাংলাদেশও। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, নতুন প্রশাসনের সঙ্গে কাজের ক্ষেত্রে খুব একটা ঝামেলায় পড়বে না ঢাকা। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নতুন কৌশল নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ নেওয়ার পরপরই জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জো বাইডেন একজন পরীক্ষিত রাজনীতিবিদ এবং অত্যন্ত মডারেট পারসন। তার সাথে আমাদের আগেও কাজ করার অভিজ্ঞতা আছে। তো সেই সূত্রে আমরা খুবই আনন্দিত। গণতন্ত্রের বিজয় হয়েছে। তিনি প্যারিস এগ্রিমেন্টে আবার ফিরে গেছেন। প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল ফোরাম তার সভাপতি, আমরা বিশেষভাবে এই জন্য ওনাদের ধন্যবাদ দিয়েছি। হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে বুধবার 15টি নির্বাহী আদেশে সই করার মধ্য দিয়ে প্রশাসনিক কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এর মধ্যে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও জলবায়ু সুরক্ষার জোরদারের মতো বিষয়। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি, যে অবস্থান, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। ইমিগ্রেশনের প্রশ্নটা, আপনি যদি এনভায়রনমেন্টের প্রশ্নটা, গত 4 বছরে যদি উদাহরণ হিসেবেই বলি আর কি, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির যেই পরিমাণ ক্ষতি সাধন করা হয়েছে, যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে, যেভাবে ব্যবস্থা করা হয়েছে, তাতে করে এগুলো আসলে রিভার্স করতে হবে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলে নানামুখী সুবিধা পেতে পারে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, জিএসপি সুবিধা, পোশাক রপ্তানি সহ বিনিয়োগের সুবিধা আদায় নির্ভর করছে কূটনৈতিক তৎপরতার উপর। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ঘন কুয়াশার পাশাপাশি বয়ে যাচ্ছে হিমশীতল বাতাস। এতে বেড়েছে শীতের তীব্রতা। তবে ছুটির দিন হওয়ায় সড়কের লোক ও গাড়ির সংখ্যা কম। ভোরে রাজধানীতে ঘন কুয়াশা দেখা যায়। এ সময় গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। তবে বেলা বাড়ার সাথে সাথে কমে আসছে কুয়াশার তীব্রতা। এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশার ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে টোল প্লাজা বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ। এতে সেতুর দুই পাশের সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। কুয়াশা কমে না আসলে টোল প্লাজা চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আরও কমতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থা আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। সে সময় রাজধানীর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এছাড়া মাসের শেষে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হিরম ঠান্ডা তো এখানে বসে নৌকা আগুন তাপাইতেছে। কাপড় গাদ দিলেও তো ঠান্ডা বেশি নাকি, কুয়াশা বেশি না। হঠাৎ করে কুয়াশা পড়ায় অনেক ঠান্ডা এবং এতে অনেক কাজকর্মে যাওয়ার জন্য ব্যাঘাত ঘটতেছে। অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত কুয়াশা, তারপরে শীতে মানে না, কাপড় চোপড় গাইতেছি রাবল, তারপরে শীতে মানে না। শীত পরিস্থিতি নিয়ে আরও তথ্য জানাতে টাঙ্গাইল এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে মহাসড়কের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মহাসড়কের পরিস্থিতি টাঙ্গাইলে কেমন দেখছেন? সেখানে জনজীবনে কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই তীব্র শীতের কারণে?
বঙ্গবন্ধু ব্রিজের উপরে যখন ঘন কুয়াশা থাকে তখন দুর্ঘটনা রোধ করার জন্য কিন্তু সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ রাখে, যে কারণে কিন্তু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। গত রাত 10টা থেকে আজ সকাল পর্যন্ত বেশ কয়েক দফায় মহাসড়কে যান চলাচল টোল প্লাজা বন্ধ হয়ে যায়, যে কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়। আমাদের দর্শকরা যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থানে, সেখানে কিন্তু এই দীর্ঘ যানজট রয়েছে, আর এতে করে চরম ভোগান্তিতে পড়ছে মহাসড়ক ব্যবহারকারীরা। যদিও সকাল থেকেই পুলিশ এবং হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ তারা কাজ করে যাচ্ছে, কিন্তু টোল প্লাজা দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেটা ঠিক হতে কিন্তু আরো বেশ কিছু সময় লাগবে। তবে এখন পর্যন্ত কিন্তু কুয়াশার মাত্রা বেড়েই যাচ্ছে। কুয়াশার মাত্রা যত বেশি থাকবে, টোল প্লাজা বন্ধ থাকবে, এই ক্ষেত্রে যানজট কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এখন আমি সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলা রাবনা বাইপাস প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে, যাতে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহারকারীরা। মূলত এই হচ্ছে ঘন কুয়াশার কারণে যানজটের সর্বশেষ পরিস্থিতি। মামুনুর, আপনি সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল খালেক। খালেক, আপনি জানেন যে রাজধানী মধ্যরাত থেকে কুয়াশার চাদরে ঢাকা। কুড়িগ্রামের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার আবহাওয়া অফিস থেকে আপনি কি জানতে পেরেছেন? কিছুক্ষণ আগে আমি যে স্থানীয় আবহাওয়া অফিস রয়েছে রাজারহাট কৃষি পর্যবেক্ষণাগারে যোগাযোগ করেছি। তো সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তবে তিনি আভাস দিয়েছেন যে তাপমাত্রা আরো কমতে পারে। গত এক সপ্তাহ ধরে কিন্তু এই ঘন কুয়াশা এবং একটা গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং এই সাথে আজকে কিন্তু হিম শীতল একটি আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। বাতাস বয়ে যাওয়ার কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তো গত 7 দিনে কিন্তু খুব কম সূর্যের মুখ দেখা গিয়েছে। মাঝে মাঝে সূর্যের লুকোচুরি আমরা লক্ষ্য করছি, তবে সেটা কিন্তু পর্যাপ্ত ছিল না উষ্ণতার জন্য। ফলে নদ নদী তীরবর্তী এলাকা এবং বিশেষ করে চরাঞ্চলের যে মানুষ তারা কিন্তু অত্যন্ত দুর্ভোগে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল মানুষ তারা কিন্তু শীতের পোশাকের অভাবে অনেক কষ্ট পাচ্ছে। তো আমরা এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত 35,000 কম্বল এবং প্রত্যেকটি উপজেলায় 6 লক্ষ টাকা করে শীতবস্ত্র কেনার জন্য দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন এগিয়ে এসেছেন। তিনি মনে করছেন যে আসলে শীতবস্ত্র এই সমস্ত সরকারি এবং বেসরকারি অনুদানের কারণে অনেকে শীতবস্ত্র পেয়েছেন, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অভিযোগ করেছেন যে তাদের প্রয়োজনীয় শীতবস্ত্র এখন পর্যন্ত তারা সংগ্রহ করতে পারেননি। ফলে কিন্তু এই বিশেষ করে যারা কর্মহীন মানুষ, বিশেষ করে ক্ষেত মজুর এবং খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সকালবেলা কাজে যেতে পারছেন না। ঘন কুয়াশার কারণে এই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। টাঙ্গাইল এবং কুড়িগ্রাম থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভারতের উপহার 20,04,000 ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসেছে। রাখা হয়েছে তেজগাঁওয়ের ইপিআই স্টোরে। টিকার তাপমাত্রা ঠিক আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে টিকা কর্মসূচির উদ্বোধনের দিন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার সকাল 11টা 20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভারতের বিশেষ বিমান। সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন এসেছে এই বিমানেই। পণ্য ছাড়ের প্রক্রিয়া শেষে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বহনের গাড়িতে তোলা হয় 167টি টিকার বাক্স। বিশেষ নিরাপত্তায় বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে বের হয় 2টি ট্রাক। গন্তব্য মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর। পুরো রাস্তায় ছিল পুলিশ প্রটোকল। কোথাও যেন জ্যামে পড়তে না হয় তা নিশ্চিত করে ট্রাফিক বিভাগ। সড়কের দুই পাশে তখন উৎসুক জনতার ভিড়। তেজগাঁও ইপিআই স্টোরে থামে ট্রাক। আনলোড করা হয় ভ্যাকসিনের 167টি বাক্স। প্রতি বাক্সে 1200 ভায়াল। এক ভায়াল দিয়ে 10 জনকে টিকা দেয়া যায়। টিকাগুলো গত বছরের 6 ডিসেম্বর তৈরি আর মেয়াদ শেষ হবে এ বছরের 3 জুন। আমাদের হাতে এই ভ্যাকসিনটি সঠিক তাপমাত্রায় আমরা গ্রহণ করেছি এবং এখন যে জায়গায় আমরা WSC-তে এটা সংরক্ষণ করছি সেই জায়গায় আমাদের 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে এটা আমরা সংরক্ষণ করব এবং পরিবহন এবং ডিস্ট্রিবিউশন এবং পরিবহনও আমরা 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এটা আমরা মেনটেন করব। পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান ট্রায়ালের পর সারা দেশে টিকা প্রয়োগ শুরু হবে। ট্রায়ালের ডেটের অপেক্ষায় আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হবে, আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব।
সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব। ট্রায়াল রানের পরে আমরা সারা দেশে যে ডিপ্লয়মেন্ট করতে হতে সময় লাগবে, আমরা আশা করি আগামী যে আমাদের যে আরও 50 লক্ষ ডোজ যেটা আছে সেটাও আশা করি আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ২৬ বা ২৭ জানুয়ারি হতে পারে টিকা কর্মসূচির উদ্বোধন, আর এরপর রাজধানীর ৪ হাসপাতালে শুরু হবে পরীক্ষামূলক প্রয়োগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপহার হিসেবে ২০ লাখ করোনার টিকা পাঠানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, ২৬ জানুয়ারির মধ্যেই আসতে শুরু করবে সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ভ্যাকসিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশতবার্ষিক উপলক্ষে সেমিনারের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশতবার্ষিকীর আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করেন সাবেক ছাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে ২০ লাখ টিকা পাঠানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। ভ্যাকসিন আমাদের যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহার স্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা ২৫ তারিখে বা ২৬ তারিখের মধ্যে এসে পৌঁছাবে। নিজ বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণও করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, দেশের সব অর্জনের পথ দেখিয়েছে এই বিশ্ববিদ্যালয়, তাই আগামীতে গবেষণায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান তার। আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় একটা অগ্রণী ভূমিকা পালন করবে, সেটাই আমরা চাই, এটাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি অন্তত একজন অ্যালামনি হিসেবেও বলতে পারি। সেমিনারে উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলাই জন্মশতবার্ষিকীর মূল লক্ষ্য। মৌলিক গবেষণা এবং চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এজন্য আমরা সব ধরনের সক্ষমতা বাড়াতে প্রস্তুত হচ্ছি। বিশ্ববিদ্যালয়ের জন্মশতবর্ষে ১২ থেকে ১৪ জুলাই লন্ডনে হবে আন্তর্জাতিক সেমিনার। তাতে বক্তব্য রাখবেন ইউরোপের খ্যাতিমান অধ্যাপকেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বহিরাগত ঠেকাতে নাগরিক তথ্য ব্যবস্থাপনা হালনাগাদ করছে পুলিশ। মেয়র পদে বিএনপি প্রার্থী ও কাউন্সিলর পদে বেশ কয়েকজন প্রার্থীর নির্বাচন কমিশনে অভিযোগের পরে উদ্যোগ। তবে অল্প সময়ে কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম সিটি নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে সহিংসতা। এতে জড়িয়ে পড়ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুসারী ও কর্মী সমর্থকরা। নির্বাচন কমিশনে এরই মধ্যে জমা হয়েছে অভিযোগের পাহাড়। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, হামলা আর সংঘাতে বাড়ছে বহিরাগতদের উপস্থিতি। সম্প্রতি পাঠানটুলিতে এক কাউন্সিলর প্রার্থীর কর্মী নিহত হবার পর আলোচনায় এসেছে পাশের জেলার এক গ্যাংয়ের কথা। এই প্রেক্ষাপটে নির্বাচনে বহিরাগত ঠেকাতে নাগরিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি সিআইএমএস হালনাগাদ করছে পুলিশ। বাইরের জেলাগুলো থেকে আগে থেকে এসে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করে লোকজন, তো সেটি যেন না করতে পারে। আমরা অলরেডি আমাদের যে নাগরিক তথ্য ফর্ম, যেটি সিআইএমএস সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটি প্রত্যেকটি বিটে আমাদের এটি চালু আছে, এবং এই সকল তথ্য প্রত্যেকটি বিট অফিসারকে দিয়ে আবার যাচাই বাছাই করছি। তবে এত অল্প সময়ে নগরীর 16টি এবং জেলার একটি থানায় প্রায় 65 লাখ মানুষের তথ্য কতটা সঠিকভাবে যাচাই সম্ভব তা নিয়ে আছে প্রশ্ন। তবে পুলিশ বলছে, থানা ও বিট কেন্দ্রিক এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা প্রত্যেকটা ভাড়াটিয়া মালিকদের কাছে সিআইএমএস ফর্ম পৌঁছে দিয়েছি এবং সেগুলো তথ্য হালনাগাদ করার কাজ চলছে আমাদের বিট পুলিশের মাধ্যমে। আপনারা জানেন সিএমপি সহ পুরো বাংলাদেশে বিট পুলিশের কার্যক্রম পরিচালিত হয়। পুলিশি এই তৎপরতার বাইরে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন 16 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখছেন বিরতিহীন সকাল। সংবাদে আরো যা থাকছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মুখে হাসি, 70,000 পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি হস্তান্তর কাল।
পিপলস লিজিং এর 280 জন ঋণ খেলাপিকে তলব করেছে হাইকোর্ট, হাজির হতে হবে 23 ফেব্রুয়ারি। প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মুখেও হাসি ফুটেছে। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে জমি নেই, ঘর নেই এমন 70,000 পরিবারকে শনিবার একসঙ্গে বাড়ি হস্তান্তর করে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখতে পাচ্ছি সুন্দরবন সংলগ্ন উপজেলা শরণখোলা বাগেরহাটের এই অঞ্চলের মানুষেরা প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যার সঙ্গে লড়াই করে টিকে থাকে। আবার এই অঞ্চলের মানুষের সেই সক্ষমতাও নেই প্রত্যেকেই উঁচু ভবন তৈরি করে থাকবেন বা পাকা বাড়িতে থাকবেন। তাদের ঘরগুলি খুবই জীর্ণ শীর্ণ। সেই সব মানুষেরা যখন মুজিব বর্ষে ঘর পান, তাদের আনন্দ অনেকখানি বেড়ে যায়। সিডর, আয়লা বা আমফান প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়েছে শরণখোলা। এই জনপদে ঝড় ঝঞ্ঝায় টিকে থাকতে সক্ষম একটি পাকা বাড়ি যেন সোনার হরিণ। মুজিব বর্ষে উপকূলীয় জেলা বাগেরহাটে 433টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন বাড়ি। আগে অনেক কষ্ট ছিল, এখন যে রকম পর্যায়ে এসেছে তাতে আমরা মোটামুটি না, তার চেয়ে অনেক ভালো থাকবো। প্রধানমন্ত্রী এই ঘরগুলো দিয়ে আমাদের জীবন বাঁচাবারটা খুব গর্বিত মনে করি আমরা এই ঘরগুলো পাইয়া, কারণ এখন বাঁচাবার মতো একটু মাথা গোছার মতো ঠাঁই হয়েছে। কষ্টে থাকা মানুষের জীবনমান উন্নয়নে আশ্রয় প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার, এজন্য আমরা চিরকৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং আমি মনে করি শরণখোলার মানুষ এই ঘরের মাধ্যমে অনেক উপকৃত হবে। বিশেষ করে আপনারা জানেন যে সিডর সহ সবচেয়ে বড় বড় যত ঘূর্ণিঝড় আছে শরণখোলা উপজেলাকে ফেস করতে হয়। উপজেলা মাত্র 4টা ইউনিয়ন আছে, জনসংখ্যা 1,62,000 প্লাস। এখানে অনেক মানুষ, প্রান্তিক মানুষ আছে, ভূমিহীন আছে, গৃহহীন আছে। তাদেরকে যদি আমরা বহুতল ভবন করে দিই, সেক্ষেত্রে আমাদের জমির সংকুলন সম্ভব। আশ্রয় প্রকল্পের পরিচালক জানিয়েছেন, মুজিব বর্ষে সাধারণ মানুষের ক্ষমতায়ন বাড়াতেই বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যে মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, সেই নীতিমালা লক্ষ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আমরা সারা বাংলাদেশের ভূমিহীন, গৃহহীন তাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটি ঘর মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে উপহার দিচ্ছেন। শনিবার দেশের 64 জেলায় একসাথে 70,000 পরিবার সরকারের খাস জমিতে পাবে নতুন বাড়ি, সাথে 2% জমির মালিকানা। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাগেরহাট। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে 5 লাখ বা তার বেশি টাকা নেওয়া ঋণ খেলাপি 280 জনকে তলব করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেয়। আগামী 23 ফেব্রুয়ারি এসব ঋণ খেলাপিকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত বছর নভেম্বরে কোম্পানিটির অবসায়ক 500 ঋণ খেলাপির তালিকা জমা দেন। পরে শুনানি নিয়ে 5 লাখ টাকা বা তার বেশি টাকার ঋণ খেলাপিদের তলব করেন। ধারাবাহিক লোকসানে থাকা শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং 2014 সালের পর থেকে আমানতকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এরপর 2019 সালের 14 জুলাই থেকে দেশের পুঁজি বাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ হয়। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতেও সার্বিক অবস্থার উন্নতি না হলে গত বছরের জুলাই মাসে প্রতিষ্ঠানটি অবসায়নের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এই 280 জনের প্রতি শোকজ নোটিশ জারি করেন এবং এই 280 জনকে আগামী 23 ফেব্রুয়ারি তারিখে আদালতে সশরীরে হাজির হয়ে এই তাদের লোন এবং লোন রিপেমেন্টের ব্যাপারে তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য নির্দেশ দিয়েছেন। পলাতক পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারের মামলায় তার আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েসের আদালত এ আদেশ দেয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে দুদক। এদিকে হাইকোর্ট বলেছে, পিকে হালদারের অর্থ পাচারের দায় বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এড়াতে পারেন না।
বিদেশে পলাতক পিকে হালদারের বিরুদ্ধে গত বছর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তার বিরুদ্ধে ৩৫০০-এর বেশি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদক কর্মকর্তারা বলছেন, বিভিন্ন নামে পিকে হালদারের বিনিয়োগ করা বেশিরভাগ অর্থের বৈধ উৎস পাওয়া যায়নি। পিকে হালদারের আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে সকাল 10টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের দুপুরে গ্রেপ্তার দেখান দুদকের অনুসন্ধান কর্মকর্তা। পরে আদালত তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তা মামলা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা তাদের 2 জনকে গ্রেপ্তার করেছেন এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন তাদেরকে। এদিকে দেশ থেকে এত অর্থ পাচারের সময় বাংলাদেশ ব্যাংক কি করেছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মানি লন্ডারিং এর বিষয়ে পিকে হালদার সহ অন্যান্যদের মানি লন্ডারিং এর বিষয়ে কি দায়িত্ব পালন করেছে, তাদের ব্যর্থতা, তারা দায়ী থাকবে না কেন, সেই প্রশ্নটা উঠিয়েছে। দরখাস্তটা সরাসরি খারিজ করে দেওয়া হলো। আর দুর্নীতি দমন কমিশনের কাছে যে ব্যাখ্যাটা চাওয়া হয়েছিল, খুব শর্ট টাইমের মধ্যে এটা তো সম্ভব না, কারণ এরপরেও আমরা ছোট আকারে একটা নোট নিয়ে আদালতকে বলেছি। ওই 83 জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন এবং বেশ কিছু ব্যক্তিকে বিদেশ যাত্রা বন্ধের জন্য ইমিগ্রেশনকে অনুরোধ করা হয়েছে থ্রু মিনিস্ট্রি অফ হোম। পিকে হালদার কাণ্ডে সাবেক সচিব এনআই খানের নাম ভুলে যুক্ত করা হয়েছে দাবি করে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আসাদুজ্জামানের করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুরি নির্বিঘ্ন করতেই রাজধানীর মালিবাগে বৃদ্ধাকে অমানবিক নির্যাতন করেছিল গৃহকর্মী রেখা। এরপর টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালায়। বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁওয়ের রানু সংকুল থেকে রেখাকে গ্রেপ্তারের পর একথা জানিয়েছে পুলিশ। তার স্বামী এরশাদকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মারধরে আহত বৃদ্ধা হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ভুক্তভোগী পরিবার। 18 জানুয়ারি সকাল 10:24 সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মালিবাগের মুনভিলায় এক বৃদ্ধাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন এক নারী। 10 থেকে 15 মিনিট ধরে চলে এই মারধর। এরপর ওই বৃদ্ধার কাছ থেকে আলমারির চাবি নিয়ে শুরু হয় লুট। পরে বৃদ্ধাকে ঘরে আটকে রেখে টাকা ও স্বর্ণালংকারের 2টি ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই নারী। শাহজাহানপুর থানায় করা মামলায় বলা হয়, নির্যাতনকারী ওই নারী গৃহকর্মী রেখা নগদ ও স্বর্ণালংকার সহ 21 লাখ টাকার মালামাল চুরি করে পালিয়েছে সে। তদন্তে আসে রেখার স্বামী এরশাদের নাম। উত্তর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর এরশাদকে সঙ্গে নিয়ে রেখাকে ধরতে শুরু হয় অভিযান। তথ্য প্রযুক্তির সহায়তায় ঠাকুরগাঁওয়ে রেখার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে রানী সংকোয়েলের কাশীপুরের চিকনমাটিয়া মধ্যপাড়ায় মামার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রেখাকে। উদ্ধার করা হয় চুরি করা মালামাল। পরিকল্পনার ব্যাপারটা আসলে আমরা আরও তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো। তবে এটা আমার ধারণা হঠাৎ করেই হয়নি, সে দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে পরিকল্পনা করেছে। পরে ঢাকায় আনা হয় রেখা ও তার স্বামী এরশাদকে। পুলিশ জানায়, স্বামীর আয়না থাকায় টাকার জন্য প্রায়ই চাপ দিত রেখাকে, আর টাকার জন্য এরশাদ চুরির পরিকল্পনা করে। শুধুমাত্র চাইলেই দিয়ে দিবে এটা তার বিশ্বাস হয় নাই, এবং আতঙ্ক সৃষ্টি করে, ভয়ভীতি সৃষ্টি করে এই জিনিসগুলো নিয়ে নেওয়া, এই উদ্দেশ্যেই মারপিট করেছে। এদিকে মারধরে গুরুতর আহত বৃদ্ধা বিলকিস বেগম হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন। বিছানা থেকে উঠে দাঁড়াতেও পারছেন না তিনি। তবে রেখাকে গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে তার মধ্যে। শরীরে যে মারছে সেগুলা এখন ভাসতেছে, আস্তে আস্তে ইয়ে হইতেছে, কিন্তু আজকে সে দাঁড়াতে পারে না। সুষ্ঠু বিচার চাই আর কি। আইন তো বিচার করবে, কিন্তু আমাদের মনে কি আসল শান্তি হবে? শুক্রবার আসামিদের আদালতে তুলে 10 দিন করে রিমান্ড চাইবে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেলের দাম। সয়াবিন তেল মানভেদে লিটারে বেড়েছে প্রায় 4 টাকা। একই অবস্থা চালের বাজারেও। চাল আমদানি শুরু হলেও দাম ঊর্ধ্বমুখী। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। সরবরাহ ভালো থাকায় দামও কম বলছেন ক্রেতা বিক্রেতারা।
আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজ তো একটু কুয়াশাচ্ছন্ন সকাল আমরা দেখছি, এবং সেক্ষেত্রে বাজারে ক্রেতার উপস্থিতি কেমন এবং সেই সাথে পর্যাপ্ত পণ্যের যোগান আছে কিনা, আর দামের তারতম্য গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আপনি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, আপনার কথা অনুযায়ী বলতে হয় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হলেও প্রথমে সকাল থেকে আমি বাজারে এসেছি, তখন দেখেছি যে বেশ ক্রেতা সমাগম কম থাকলেও যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতা সমাগম বাড়ছে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেহেতু বাজারে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সমাগম বেশি। ঠিক এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে দেখাই, এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে এখানে পাইকারি খুচরা দুইভাবেই কিন্তু পণ্য কেনা বেচা হয়। তবে ক্রেতা সাধারণ যারা আসছে তাদের মূল যে আকর্ষণ বা নজরটা রয়েছে তেলের দামের প্রতি, অর্থাৎ গত কয়েক মাস ধরে বাজারে ভোজ্য তেলের দামটা কিন্তু অনেক বেশি ঊর্ধ্বমুখী, যেটা কিনতে ক্রেতারা বরাবরই মতো আজকেও অস্বস্তি ভুগছে। আমি যদি দামের বিষয়টা আপনাকে বলি, সেক্ষেত্রে যদি একটা বিশ্লেষণ ধরে আপনাকে বলি, গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বেড়েছে তেলের দাম। সেক্ষেত্রে বাজারে এখন কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রতি লিটারে 125 থেকে 130 টাকা বোতলজাত তেলের দাম, যেটা গত সপ্তাহ তুলনায় যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে প্রায় 3 থেকে 4 টাকা বৃদ্ধি পেয়েছে। এই বাড়ার প্রবণতা কিন্তু শেষ কয়েক মাস ধরে রয়েছে। এবং ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ সরকারি যে সরকারি বিপণন সংস্থা, সেটার হিসাব অনুযায়ী যে গত 5 মাসে প্রতি লিটারের দাম লিটার প্রতি বেড়েছে প্রায় 30 টাকার কাছাকাছি। আর এখন যে বাজারে আছে বোতলজাত 5 লিটার যে বোতলজাত বিভিন্ন ব্র্যান্ড ভেদে, আমি সকাল থেকে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে যে বাজারে নতুন ভাবে অর্থাৎ প্রতি সপ্তাহে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো নতুন নতুন মূল্য বেঁধে দিচ্ছে। সে মূল্যটা এখন ব্র্যান্ড ভেদে 5 লিটারের বোতলের দামটা হচ্ছে 600 থেকে 630 টাকা, 640 টাকার মধ্যে। এবং তারা বলছে আন্তর্জাতিক বাজারে দামটা বৃদ্ধির জন্য বোতলজাতকারী প্রতিষ্ঠানগুলো তাদের ভাষ্য অনুযায়ী তারা দামটা বাড়াচ্ছে। তবে এটা কিন্তু যে কুফল বা এটার ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে ভোক্তাদের। তারা বলছে যে বাজারে যে আসছেন তাদের তেল কিনতে বাজেটের বেশ বড় অংশই তারা চলে যাচ্ছে, এবং এটা নজরদারি এবং সরকারের কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে তারা দাবি জানিয়েছে। তবে আরেকটি বিষয়, সরকারি বেসরকারিভাবে চাল আমদানির ফলে বাজারে কিছুটা হলেও প্রভাব পড়ছে শুরু করছে এই সপ্তাহে, যেটা গত কয়েক সপ্তাহ থেকে কিন্তু আমরা এমনটা দেখি নাই। তবে সরু চালের দামটা না কমলেও বাজারে কিন্তু মোটা চালের দামটা কিছুটা কমেছে, অর্থাৎ কেজিতে প্রায় 1 থেকে 1.5 টাকা, অর্থাৎ আমরা বলতে পারি প্রায় 2 টাকা কমেছে। যে মোটা 28 জাতের চাল, যেটা গত সপ্তাহে বিক্রি হয়েছিল আপনার 50 থেকে 52 টাকা কেজি দরে, আজকে কিন্তু সেই একই মোটা 28 জাতের চাল বিক্রি হচ্ছে 49 থেকে 51 টাকা কেজি দরে। অর্থাৎ ভারতের চালের যে আমদানির প্রভাবটা কিছুটা হলেও পড়তে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত সরু চালের দামটা কিন্তু আগের মতো স্থিতিশীল আছে, অর্থাৎ নতুনভাবে বাড়েও নাই কমেও নয়। তবে স্বস্তির জায়গা রয়েছে ক্রেতাদের জন্য একমাত্র সবজির বাজারে। শীতকালীন সবজির সরবরাহ যথারীতি অনেক বেশি, এবং সেটার প্রভাবও কিন্তু বাজারে পড়েছে। যে কোনো সবজি অর্থাৎ শীতকালীন বা গ্রীষ্মকালীন সবজিও কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। সব মিলে যদি আমি আপনাকে গড়ে বলি 25 থেকে 30 টাকার মধ্যে ক্রেতারা কিন্তু এই সবজি কিনতে পারছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের নিজের স্বস্তি রয়েছে। এবং আলু কয়েক মাস ধরে যে অস্বস্তির মধ্যে ছিল, সেটা কিন্তু এখন 20 থেকে 25 টাকা চলে এসেছে। যদিও বাজারে নতুন আলুর সরবরাহ আসায় এর প্রভাবটা রয়েছে, তবে সামগ্রিকভাবে যদি আপনাকে বলা হয় সেক্ষেত্রে বাজারে এখনো কিন্তু অস্বস্তি ভোগাচ্ছে ভোজ্য তেলের দামে। এবং আমি আপনি জানি যে বাংলাদেশে প্রায় বছরে সরকারি হিসেবে 15 লাখ টন পাম এবং সুপার মিলের তেলের চাহিদা রয়েছে, যার প্রায় 90 ভাগই আমদানি করতে হয়। যদি সামগ্রিকভাবে আপনাকে বলি, সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের উপস্থিতি বেশি হলেও সবচেয়ে বেশি ভোগাচ্ছে ভোজ্য তেলের দামে। মূলত এই ছিল রাজধানী বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। বিশ্বে একদিনে করোনায় 15,800-র বেশি মানুষের প্রাণহানি, আক্রান্ত 6,37,000। (2011 থেকে 2021) এক দশকে 200 পর্বে তালাশ। আর এই পথ পরিক্রমায়
সবসময় দর্শক ও ভুক্তভোগীদের পাশে পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট। তাদের তথ্যেই হয়েছে অনুসন্ধান, ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে। তেমনই কিছু ঘটনা নিয়ে এই প্রতিবেদন। অনুসন্ধান সাংবাদিকতার পথে তালাশের যাত্রা শুরু হয়েছিল 2011 সালে। সমাজের নানা অসঙ্গতি ও অপরাধ দুর্নীতির খবর নিয়ে তালাশ পা রেখেছে 200তম পর্বে। 2020 সালের মার্চে শুরু হয় পঞ্চম সিজন। 180তম পর্বে ছিল কোটি টাকার নারিকেল গাছের কাহিনী। এ প্রকল্পে এক একটি নারিকেল গাছের দাম ধরা হয় ৬২ লাখ টাকা। তালাশের প্রতিবেদনের পর অপসারণ করা হয়েছে সেই প্রকল্প পরিচালককে। পানিপথের চাঁদাবাজের দৃশ্য ধারণে টানা 7 দিন প্রতিবেদককে থাকতে হয় বালু ও পাথরবাহী ট্রলারে। পরে এর আলোকেই বিশেষ সভা করে ইজারাদারদের সতর্ক করে নির্দেশনামা জারি করে মন্ত্রণালয়। পটুয়াখালীতে বিত্তবানদের জন্য ঘর নির্মাণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ইউএনও থেকে শুরু করে রাষ্ট্রপতির আদেশ পর্যন্ত জালিয়াতি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের টাকা। তালাশের প্রতিবেদনে বরখাস্ত হন তপন, হয় বিভাগীয় মামলাও। পাহাড়ের জনগোষ্ঠীর পানির সংকট কাটাতে খাগড়াছড়িতে বিশেষ প্রকল্প নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রকল্পের বড় অংশ বাস্তবায়ন না করেই কোটি টাকা হাতিয়ে নেয় কজন প্রকৌশলী। তালাশের প্রতিবেদনে বরখাস্ত হন তাদের একজন। নড়াইলে ক্যান্সার চিকিৎসার সরকারি টাকা লুটপাটে সমাজসেবা কর্মকর্তার কারসাজি এবং চেয়ারম্যান মেম্বারদের কারবার পর্বে ছিল উত্তরাঞ্চলের কজন জনপ্রতিনিধির অনিয়মের চিত্র, যা দেখে তদন্ত শুরু করে প্রশাসন। তালাশের এই পথ পরিক্রমায় সংহতি জানিয়েছেন বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানটি আপনারা করে আসছেন দীর্ঘ প্রায় 10 বছর ধরে, তো আপনাদেরকে অভিনন্দন। আপনাদের এই অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হোক এবং আরও সমাজের যারা দুষ্কৃতি করে আসছে তারা আরও চাপে থাকুক। তালাশ একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে এবং ভবিষ্যতেও রেখে যাবে। নতুন প্রজন্মের ভিতরে অ্যাওয়ারনেসটা, সচেতনতা তৈরি করতে পারি দুর্নীতির বিরুদ্ধে, তাহলে তারাই একদিন এটার বড় হাতিয়ার হয়ে নিজেকে গড়ে তুলতে পারবে। শুধু অপরাধ অন্বেষণ নয়, এর সমাধান খোঁজার চেষ্টায়ও ভুক্তভোগীদের পাশে থাকতে চায় তালাশ। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত দেখুন রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফির বাংলাদেশ অংশ কিনে নিল দেশের অন্যতম শিল্প গ্রুপ বেক্সিমকোর অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তথ্য জানিয়েছে ওষুধ খাতের জায়ান্ট বেক্সিমকো ফার্মা। ফ্রেঞ্চ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সানোফির একটি অঙ্গ প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি 1958 সালে মে অ্যান্ড বেকার নামে বাংলাদেশে ব্যবসা শুরু করে। পরে 2004 সালে সানোফি অ্যাভেন্টিস গ্রুপে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয়। 2013 সালে কোম্পানিটির নাম বদলে সানোফি বাংলাদেশ লিমিটেড রাখা হয়। টঙ্গীর অত্যাধুনিক ওষুধ তৈরির কারখানায় 100-র বেশি ওষুধ উৎপাদন করে সানোফি। ভ্যাকসিন, ইনসুলিন উৎপাদনে সুনাম আছে সানোফি বাংলাদেশের। এর কর্মী সংখ্যা 800-র বেশি। 2019 সালে সানোফি বিশ্ববাজারে $36 বিলিয়ন বেশি পণ্য বিক্রি করে। সানোফি বাংলাদেশ লিমিটেডে সানোফি গ্রুপের বর্তমানে 54.6% শেয়ার রয়েছে। অবশিষ্ট 25% বেশি বাংলাদেশ সরকারের পক্ষে শিল্প মন্ত্রণালয় এবং প্রায় 20% বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনসের অধীনে রয়েছে। বৃহস্পতিবার সানোফি বাংলাদেশ লিমিটেডের 54.5% শেয়ার অধিগ্রহণের জন্য চুক্তি করে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাকি শেয়ারের মালিকানা বাংলাদেশ সরকারেরই থাকবে। এক বিবৃতিতে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, 2018 সালে বেক্সিমকো ফার্মা নুভিস্তা ফার্মা লিমিটেড অধিগ্রহণ করে। এবার সানোফি বাংলাদেশের এই অধিগ্রহণ ভবিষ্যতে কোম্পানির টেকসই প্রবৃদ্ধির ভিত হিসেবে কাজ করবে। বেক্সিমকো ফার্মা আশা করছে 3 থেকে 9 মাসের মধ্যে এই ক্রয় প্রক্রিয়া শেষ হবে, আর নতুন এ বিনিয়োগের মাধ্যমে সানোফি তার শীর্ষস্থান ফিরে পাবে। উমুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুকনো মৌসুমে হঠাৎ যমুনার ডান তীরে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত বগুড়ার সারিয়াকান্দির মানুষ। তবে বর্ষার আগেই ভাঙন বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সারিয়াকান্দির রহদহ থেকে কামালপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় হঠাৎ দেখা দিয়েছে ভাঙন। অসময়ের ভাঙনে আতঙ্কিত হয়ে বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেছেন রহদহ, ইসামারা, কামালপুর ও ফকিরপাড়া সহ আশেপাশের গ্রামের মানুষ। যাদের আর্থিক সামর্থ্য নেই তাদের অনেকেই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন ভবিষ্যৎ। আয়তের বর্ডার দেখি সব খায় শুচ্ছে, সে সময় দোষ করে ভাঙা শুরু হয়ে গেল গা। এই একটা এখন তো ভাঙ্গে তো আবার দিয়ে থেমে গেল। ভাঙনি তো বেশি, মনে করেন আমার বাড়িঘর সরাছি, ঘুমাবারও পাই না, তারপরে মনে করেন আরো বাড়িঘর সরা ভাঙছে, কাজ না হলে তো আমরা এখন বাঁচি না। আমাদের দাঁড়ানোর মতন কিছুই নাই, এখন আমরা কি করি, কোথায় যাই, আমরা ঘুম পাইতেছি না। ভাঙন বন্ধ না হলে বিলীন হতে পারে যমুনার ডান তীরে অবস্থিত ইসামারা সহ অন্তত 5টি গ্রাম। এমন আশঙ্কার কথা জানিয়ে স্থানীয়রা বলছেন, বাঁধ ঠেকাতে না পারলে ভাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে বগুড়ার ধুনট, শেরপুর এবং সিরাজগঞ্জের কাজীপুর আর রায়গঞ্জ সহ কয়েকটি উপজেলা। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় 400 মিটার এলাকা রক্ষায় এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত 2 বছরের বন্যায় আমাদের প্রায় 700 মিটার ধসে গিয়েছে এবং ইতিমধ্যে আমরা জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ সেখানে ডাম্পিংয়ের ব্যবস্থা করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে। এছাড়াও আমরা বর্তমানে আমাদের মেরামত খাতে 2টি টেন্ডার আমরা আহ্বান করেছি। পরিস্থিতির উন্নতি না হলে এবার ওই এলাকায় 2 কিলোমিটার বাঁধ নদীতে বিলীন হবে বলে শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে কামরাঙ্গীর চরে বৃহস্পতিবার 4র্থ দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এদিন কয়েকটি বহুতল ভবন সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্থাটি। বিআইডব্লিউটিএ বলছে, দখলমুক্ত জমি যাতে আবারও বেদখল না হয় সেজন্য বাড়ানো হবে নজরদারি। সকাল 10টার দিকে বিআইডব্লিউটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমেই নদীর তীরে বিআইডব্লিউটি এর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি 3তলা ভবন গড়িয়ে দেওয়া হয়। এর পাশে একটি 5তলা ভবন মালিক নিজ উদ্যোগে ভাঙার কাজ শুরু করলেও সেটিও গড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। প্রথম মাপ দিল, মাপ দেওয়ার পর পড়ছিল 15 ফিট, তারপর নিল হচ্ছে গিয়ে 18 ফিট, তারপর আমরা 20 ফিট ক্লিয়ারেন্স করে দিছি, করার পরও ওনারা আবার 22 ফিট মানে ভেঙে নিয়ে নিছে। মানুষ মানে বাইন্দা মুন্দলে যে বইছে আয় যে কোথা ভেঙে দিয়ে গেল, কোনো সময় দেয় নাই, আর আমাকে কোনো নোটিশ জানায় না, আগে পরে কিচ্ছু জানা নেই, আর আমাকে কয় না, আমাকে খাজনা রেকর্ড জরিপ সব আছে। বিআইডব্লিউটিএ বলছে, আদালতের নির্দেশে নিয়ম মেনে চালানো হয়েছে এ অভিযান। সেই সাথে উদ্ধার হওয়া জমিতে দ্রুতই দেয়া হবে নতুন সীমানা পিলার। সেখানে 5তলা বিল্ডিং, 4তলা বিল্ডিং, 3তলা, 2তলা প্রচুর বিল্ডিং ছিল। এখানে আমরা বৃক্ষরোপণ করব এবং জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে এলাকাটা ব্যবহার করতে পারে। ভিতরের গলিটা আমরা চেষ্টা করব সম্প্রসারণ করে দেওয়ার জন্য। কামরাঙ্গীরচরে 4 দিনের অভিযানে প্রায় 300 ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় 5 একর জমি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহুজাতিক কোম্পানির বাজার ধরতে সবুজ কারখানার দিকে ঝুঁকছেন দেশীয় উদ্যোক্তারা। গাজীপুরের টঙ্গীতে এই ধরনের একটি প্যাকেজিং কারখানা নজর কেড়েছে সবার। অর্থনীতিবিদরা বলছেন, ক্রেতাদের আকর্ষণ বাড়াতে এবং দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য সবুজ কারখানার বিকল্প নেই। এক্সক্লুসিভ ক্যান লিমিটেড পরিবেশ বান্ধব এই কারখানায় তৈরি হচ্ছে রঙের ছোট বড় ক্যান, আইসক্রিমের বক্স, মোবিলের ক্যান, ঔষধের বোতল সহ নামি দামি কোম্পানির বিভিন্ন পণ্যের মোড়ক। দাবি করা হয় দেশের প্রথম সবুজ প্যাকেজিং কারখানা। 1.25 লাখ বর্গফুটের মাঝারি মাপের এই কারখানায় নেই কোনো বৈদ্যুতিক তারের ব্যবহার, ফলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার নেই কোনো সম্ভাবনা। আবার কোনো কারণে ছুটির দিনে কারখানায় আগুন লাগলে উত্তাপ আর ধোঁয়ার উপস্থিতি বুঝে নেওয়ারও স্বয়ংক্রিয় কার্যক্রম শুরু হবে। আর আগুন লাগার পরও অন্তত 1.5 ঘন্টা থাকবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। পণ্যের উচ্চমান ধরে রাখতে কারখানায় 26টি মেশিনের মধ্যে 22টি রোবট চালিত। আর কারখানার মেঝেতে বসানো হয়েছে উন্নত মানের পলি ইউরেকিং কোটিং, যা উৎপাদিত পণ্যকে ময়লা আর জীবাণুমুক্ত রাখছে। সব কিছু অটোমেশন। আগে ছিল যে ম্যানুয়াল, মানুষের অ্যাক্সিডেন্ট হতো, অনেক দুর্ঘটনা হতো,
এখন কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আমাদের বার্ষিক বেতন ভালো বাড়ে, আমাদেরকে সুযোগ সুবিধা ভালো বাড়ে, আমাদের ক্যান্টিন আছে খাওয়ার জন্য। প্রতিযোগিতামূলক বাজারে বহুজাতিক কোম্পানিগুলোর চাহিদা থাকায় আর প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে ব্যয়বহুল হলেও এ উদ্যোগ জানায় ব্যবসায়ীরা। বহুজাতিক কোম্পানি এবং লোকাল কোম্পানিগুলো আমাদেরকে খুব এনকারেজ করতেছে। আপনি যদি লুব্রিক্যান্ট সেক্টরও দেখেন, আমাদের প্যাকেজিং চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি আইসক্রিম সেক্টর দেখেন, প্যাকেজিং চেঞ্জ হয়ে গেছে। আমরা এই কমপ্লায়েন্ট ফ্যাক্টরিটাতে এই জায়গাগুলোকে ফুড সেফটি, হেলথ সেফটি এগুলোকে খুব বেশি অ্যাড্রেস করেছি। অর্থনীতিবিদরাও বলছেন সবুজ কারখানার জন্য ব্যবসায়ীদের আগ্রহী করে তুলতে সরকারেরও আছে নানা চেষ্টা, আর বিদেশি ক্রেতার চাহিদা তো থাকছেই। প্যাকেজিংটা তো একটা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড যুগই হচ্ছে। আপনি যত বেশি কমপ্লায়েন্ট হবেন, যত বেশি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবেন, তত বেশি আপনি বড় বড় মার্কেট যেগুলো আছে, বড় বড় কোম্পানি যেগুলো আছে, সেগুলোকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে 5 তলার এই কারখানার কর্মীদের কাজের উপযোগী তাপমাত্রা বজায় রাখতে দরকার অন্তত 400 টন শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। কিন্তু তুরস্ক থেকে আনা যন্ত্রপাতি দিয়ে মিনিটে 20 বার করে বাইরের হাওয়া এনে তা ঠান্ডা করার ব্যবস্থা থাকার কোনো এসির দরকার হচ্ছে না। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। ঠাকুরগাঁওয়ে কৌশলে নানা প্রজাতির পাখি নিধন করছে মৌসুমী শিকারীরা। এসব পাখি খাঁচাবন্দি করে প্রকাশ্যে হাটবাজারে বেচাকেনা হলেও তা বন্ধে নেই তেমন তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, নজরদারির অভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চক্রটি। বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনামূলক কার্যক্রমের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। খাঁচাবন্দি এসব পাখির বেশিরভাগই বিলুপ্ত প্রায় প্রজাতির। শীত মৌসুমে বিভিন্ন এলাকা থেকে নানা কৌশলে এসব পাখি শিকার করছে একটি অসাধু চক্র। এরপর গ্রামগঞ্জের বিভিন্ন হাট বাজারে তোলা হয় বিক্রির জন্য। প্রতি জোড়া টিয়া 800 টাকা, ঘুঘু 450 টাকা ও বিভিন্ন প্রজাতির বক বিক্রি হচ্ছে 3 থেকে 350 টাকায়। স্থানীয়দের অভিযোগ, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বন্ধ হচ্ছে না মৌসুমী পাখি শিকারীদের তৎপরতা। এরা জাল দিয়েও ধরে এবং কি এক ধরনের জাতীয় ল্যাঠা আছে, ওই ল্যাঠা দিয়ে ঘায়ে দেয়, ঘায়ে পড়ে আসে, পড়ে তখন এরা ধরে নিয়ে আসে বাজারে বিক্রি করে। এরা বর্ডারে পাখি ধরে বাজারে বিক্রি করতে আনে, 400-500 একটা পাখি বিক্রি করে। এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোর হস্তে এই বন্যপ্রাণী নিধন দমন করা উচিত। একের পর এক প্রকাশ্যে পাখি নিধন এবং তা বিভিন্ন হাট বাজারে বেচাকেনা চললেও তা বন্ধে নেই তেমন উদ্যোগ। তবে বন্য পাখি রক্ষায় জনসচেতনতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা। আমরা যদি কোথাও জানতে পারি যে কেউ পাখি শিকার করতেছে, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে সেটার প্রয়োজনীয় আমরা ব্যবস্থা নিচ্ছি, মানুষকে বোঝাচ্ছি যে পাখি শিকার করা, ধরা, মারা এটা কিন্তু অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বলা হয়েছে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি 1 লাখ টাকা জরিমানা, 1 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড। একই অপরাধ পুনরায় করলে 2 লাখ টাকা জরিমানা, 2 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্ব করোনায় একদিনে আরও 15,800-র বেশি মানুষ মারা গেছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 6,37,000 মানুষের। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 20,97,000 ছাড়ালো। মোট আক্রান্ত 9,80,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার 3,870 জন মারা গেছেন। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 2.25 লাখের দেহে। নিউ ইয়র্কে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। যুক্তরাজ্যে 1290 জনের প্রাণ গেছে, শনাক্ত হয়েছেন আরও 38,000। দক্ষিণ আয়ারল্যান্ডে লকডাউনের মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। স্পেনে বেড়েছে বিস্তার, নতুন করে আক্রান্ত হয়েছে 44,000 মানুষ। এছাড়াও রাশিয়ায় 21,000, ফ্রান্সে 22,000, ইতালিতে 14,000, জার্মানিতে 18,000, কলম্বিয়ায় 15,000 মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। প্রথম কার্যদিবসে প্রায় 1,000 নিয়োগ কার্যকর করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে দায়িত্ব নিয়ে প্রথম বক্তব্য দিয়েছেন হোয়াইট হাউসের নতুন মুখপাত্র জেন সাকি। এ সময় বাইডেনের নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। এ সময় ট্রাম্পের অভিশংসন ইস্যুর চেয়ে করোনা মহামারী ও অর্থনৈতিক সংকট উত্তরণের বিষয় বাইডেন বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান জেন। সময়মতো ট্রাম্পের চূড়ান্ত অভিশংসন প্রক্রিয়া শুরু হবে বলেও সাংবাদিকদের জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রথম নারী পরিচালক হিসাবে এভরিল হাইনেসের মনোনয়ন চূড়ান্ত করেছে সিনেট। তার পক্ষে ভোট দেন 84 জন সিনেটর, বিপক্ষে পড়ে 10টি ভোট।
নির্বাচিত হয়ে এভরিল জানান, বাইডেন প্রশাসনের নজর থাকবে চীনের গতিবিধির ওপর। আজ টাইগারদের সিরিজ নিশ্চিতের মিশন। দ্বিতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না ম্যানেজমেন্ট। বিপরীতে সিরিজ বাঁচাতে মরিয়া উইন্ডিজ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে চমকের আশায় জেসন মোহাম্মদের দল। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 11:30টায়। সিরিজ শুরুর আগে থেকেই দুই দলের পার্থক্য স্পষ্ট হয়েছিল। প্রথম ম্যাচে দাপুটে জয় টিম টাইগার্স ফেভারিটের দাবি জোরদার করেছে। এবার ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। সিরিজ নিশ্চিতে উইন্ডিজরা বাধা হওয়ার কথা নয়, তারপরও নির্ভর থাকছে না ক্রিকেটাররা। ঐচ্ছিক অনুশীলনে তামিম, সাকিব, মুশফিকরা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। অপরিবর্তিত একাদশে আস্থা ম্যানেজমেন্টের। সাকিব একাই ব্যবধান গড়ে দিলেও পেস ডিপার্টমেন্টকে লেটার মার্ক দিচ্ছেন ওটিস গিবসন। তরুণ হাসান মাহমুদকে নিয়ে আশা বেড়েছে। অভিজ্ঞ মুস্তাফিজ ও রুবেলকে নিয়ে ভাবনা নেই কোচের। দলগত পারফরমেন্স দারুণ হয়েছে, যদিও কন্ডিশন অনুকূলে ছিল না। স্পিনাররা ভালো করেছে, তবে পেসে মুস্তাফিজ, রুবেলের প্রশংসা করতে হয়। অভিষেকে হাসান মাহমুদ ভবিষ্যতের বার্তা দিয়েছে। হয় বাঁচো না হয় মরো, সিরিজ বাঁচাতে ওদের জন্য মাস্ট উইন ম্যাচ। ভাগ্য বদলে আনকোরা উইন্ডিজের একাদশে পরিবর্তনের সুযোগ নেই, তাই যা আছে তা নিয়ে লড়াইয়ে নামতে হবে সফরকারীদের। দ্বিতীয় ম্যাচে আমাদের কামব্যাক করতেই হবে। ফিল সিমন্স আমাদের ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাস জুগিয়েছেন। আশা করি আমরা সিরিজে সমতা ফেরাতে পারব। প্রথম ম্যাচে দু দলের ব্যাটসম্যানরা ভুগেছে। দ্বিতীয় ম্যাচে উইকেটে বদল হচ্ছে, ব্যাটসম্যানরা পাবেন হাত খোলার সুযোগ। সিরিজ ডিসাইডারে হোম অফ ক্রিকেটে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 স্পেশালিস্ট পেসারে একাদশ সাজিয়ে নতুন সময়ের ইঙ্গিত টাইগার ক্রিকেটে। দীর্ঘমেয়াদে লক্ষ্য ভারসাম্যপূর্ণ দল গঠন। সে মিশন শুরুতেই আশা জুগিয়েছেন পেসাররা। মাশরাফি পরবর্তী পেস অ্যাটাকে দায়িত্ব নেবার জন্য প্রস্তুত তরুণরা। অভিষেকে প্রমাণ দিয়েছেন হাসান মাহমুদ। উইন্ডিজের স্পিন দুর্বলতা সত্ত্বেও 3 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। মেকশিফট বা অকেশনাল নয়, 3 স্পেশালিস্ট পেসারের একাদশ। অধিনায়ক তামিমের যে ব্র্যান্ড অফ ক্রিকেটের স্বপ্ন, তা শুরুতেই নতুনত্বের বার্তা। দীর্ঘমেয়াদে যারা দেখেন নতুন কিছুর স্বপ্ন, তারাই জানেন এই সিদ্ধান্তের মাহাত্ম্য। ম্যানেজমেন্টের ভাবনায় 2023 বিশ্বকাপ, সেটা সমান্তরালে ভাসছে দেশের বাইরে শক্তিশালী স্কোয়াডের আকাঙ্ক্ষা। দেশের বাইরে ভারসাম্যপূর্ণ দল, শক্ত পেস অ্যাটাকের স্বপ্ন একদিনে হয়নি। উত্তরণের স্বপ্নে জ্বালানি জুগিয়েছে সবশেষ 2 বছরের পারফরমেন্স। পরিসংখ্যানই সাহসী করেছে, ঘরের মাঠেও পেসে বেড়েছে গুরুত্ব। ওয়ানডেতে গত 2 বছরে 341.1 ওভারে 61 উইকেট তুলেছেন টাইগার পেসাররা। বিপরীতে প্রায় 264 ওভার বল করে 43 উইকেট স্পিনারদের। পরিসংখ্যানে চলে আসছে সিদ্ধান্ত। দিন শেষ 4 স্পিনার 1 পেসার কৌশলে। মাশরাফি পরবর্তী পেস অ্যাটাক ছুটছে নবীনদের কাঁধে চড়ে। 10 মাস বিরতির পর প্রথম মিশনে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন অভিষিক্ত হাসান মাহমুদ। পুরনো ইনসুইং ঘাটতি সামলে মুস্তাফিজ দেখাচ্ছেন পূর্ণতা স্বপ্ন। ডেথ ওভার স্পেশালিস্ট রুবেল কাঁপাচ্ছেন নতুন বলে। রিজার্ভ বেঞ্চে অপেক্ষমান শরীফুল ইসলাম। সব মিলিয়ে পরীক্ষিত উদীয়মান। 2 সমন্বয়ে অপেক্ষা এখন গতি ঝড়ে। পেস ব্যাটারির সামর্থ্যে জেগে ওঠার অপেক্ষায় নতুন এক বাংলাদেশ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।